ডিস্টার্ব নাকি? ধরো ওকে 1 ঘন্টা সরি 1 ঘন্টা না 1 মিনিট 54 সেকেন্ড হয়ে গেছে। ওকে আচ্ছা দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, গত ক্লাসের যে কোশ্চেনটা ছিল সেটাই বিএনসির কোশ্চেনটা। লেকচার 0 না লেকচার 9। দেখো অনেকক্ষণ সময় নষ্ট করলাম। দেখো সময় নষ্ট কেন বলতেছি, আচ্ছা গতকালের কোশ্চেনটা আবার লিখতেছি, যেটা হচ্ছে আমরা আমাদের লাইফ শেষ হয়েছিল এই জায়গায় না। সো এটা একটা পাত্র, এটা একটা পাত্র। ওকে দুইটা পাত্র ছিল, সরি দুইটা না অ্যাকচুয়ালি টোটাল কয়টা ছিল? 3টা ছিল। আচ্ছা এরপরে দেখো ভাই এই কোশ্চেনগুলো একটু অনেক ইম্পর্টেন্ট না। যারা বলতেছো কেমন আছো, এটা আসলে আমার দরদ বোন আর কি, খোঁজ খবর নিচ্ছ, ভালো লাগতেছে। ঠিক আছে অনেক ভালো আছি, তোমরাও ভালো আছো। আর ভালো আছি বলতে আসলে এটা বুঝতে পারতেছো, ভালো আছি আমরা আসলে এমনি বলে দিই আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট ভেতরে ভেতরে কিন্তু কেউ এখন ভালো নাই, তাই না? কেন ভালো নাই বুঝতেছো? দেশের পরিস্থিতির কারণে। আচ্ছা দেখো 3টা পাত্র দেওয়া আছে। সো আমি একটু সিম্পল ভাবে আবার কোশ্চেনটা দেখে দেখে লিখি। কি দিছিলাম গতকাল? সেম মানটা আবার দিচ্ছি, 680 মান এটা ছিল না। এরপরে 0.15 m, এরপরে এটা ছিল HCl দ্রবণ, আর এই জায়গায় ছিল 4 আর এই জায়গায় ছিল ব্যাপারটা মজা আছে, মজা আছে। আর সামনের পড়াগুলো আসলে অনেক মজা মজা আছে। কেন বলতেছি জানো? কারণ এত বেশি প্যাচ নাই তো। আচ্ছা দেখো কেসে সবাই স্যাড রিয়েক্ট দিচ্ছে কেন? সব কমেডি, এত স্যাড রিয়েক্ট দেওয়ার কি আছে বুঝতেছি না। স্যাড রিয়েক্ট, স্যাড ইমোজি, কেন কেন কি সমস্যা? আচ্ছা দেখো হ্যাঁ ডিপ্রেশনে থাকলে আমাকে নক দিতে পারবা। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সি। আচ্ছা এটা এ বি সি না, কি দেওয়া হয়েছিল আমাকে বলো? অনেক সময় নিচ্ছি, আস্তে আস্তে পড়াই। দেখো আস্তে আস্তে পড়াচ্ছি, এ বি সি পাত্র নিচ্ছিলাম। আচ্ছা এটা করাইছিলাম তো ভাইয়া? না এটা করাইছি বলতে দেখো ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি, করাইছি ঠিক আছে, বাট এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে যেটা তোমরা পারছো কিনা আমি জানি না। আমি তোমাকে বলছিলাম যে উদ্দীপকের মিশ্রণের প্রকৃতিটাকে নিরপেক্ষ করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল তুমি আমাকে একটা সবাই কথা বলো। আচ্ছা আমি এর আগে একটা কোশ্চেন লিখি, ধরো আমি এখানে কোশ্চেন একটা লিখছিলাম কিনা জানি না, এই কোশ্চেনটা নতুন, এটা যেটা এখানে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে সি পাত্রে। যারা বলতেছে এটা আগের করাইছেন তো ভাইয়া, আরে ভাইয়া আগের পড়া কেন পড়াবো? নতুন পড়া পড়াচ্ছি, মানে এই কোশ্চেনের মধ্যে নতুন পড়াটাই পড়াচ্ছি, এই কোশ্চেনের মধ্যে নতুন পড়াটাই পড়াচ্ছি। দেখো সি পাত্র হচ্ছে এটা না, তো সি পাত্রে বলা হচ্ছে সোডিয়াম প্লাস এর মোল সংখ্যা নির্ণয় করো, অথবা এটা বলতে পারি সোডিয়াম প্লাস আয়নের অণুর সংখ্যা নির্ণয় করো। কোশ্চেন বলা হয়েছে কি? সোডিয়াম প্লাস আয়নের সি পাত্রে অণুর সংখ্যা নির্ণয় করো। এটা প্রশ্নটা আসছিল বিএনসিতে অর্থাৎ বিকারণের সাথে। কি আসছিল দেখো, সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। আসলে অণুর সংখ্যা হবে না, এটা পরমাণুর সংখ্যা হবে।
ভুল লিখছি না, কারণ সোডিয়াম প্লাস মানে হচ্ছে পরমাণুর সংখ্যা। আচ্ছা, এটার মনে করো সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা নির্ণয় করো অথবা পরমাণুর সংখ্যা নির্ণয় করো, যেখানে একটাই বলা যাবে। আমি এটা সুন্দর করে লিখতেছি। অণুর সংখ্যা কেন বলা আছে, মানে সোডিয়াম তো অণু না, সোডিয়াম হচ্ছে পরমাণু, তাই না? তো সোডিয়াম প্লাস আয়নের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন কিভাবে পরমাণুর সংখ্যা নির্ণয় করবো? ফার্স্ট অফ অল আমাকে বলো, সোডিয়াম কার্বনেট যখন আছে, সো আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট সমান, আমাকে কেউ যদি আস্ক করে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত, আমাকে বলো 6.02। সব একটু কষ্ট করে লিখো, এখন লিখতে পারবা, আমি বুঝাচ্ছিও, লিখে ফেলো এগুলো তেমন একটা ভিতরে বোঝানোর কিছু নাই। 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 6.02 × 10^23 টি অণু, তাই না? আচ্ছা, আমাকে বলো 1 মোল সোডিয়াম সমান যদি এত হয়, তাহলে আমাকে বলো, সো 1 মোল সোডিয়াম কার্বনেটে, সবাই জানো নিশ্চয়, এটা একটা, এদিকে লিখবো নাকি এদিকে লিখবো? দেখো, 1 মোল সোডিয়াম কার্বনেটে সোডিয়াম এর অণুর সংখ্যা, অথবা আমি বলতে পারি সোডিয়াম প্লাসের অণুর সংখ্যা কত, অথবা সোডিয়াম প্লাসের অণু, আমি আবার অণু লিখছি না, পরমাণুর সংখ্যা হবে। সোডিয়াম প্লাসের পরমাণুর সংখ্যা কত হবে আমাকে বলো। 1 মোল সোডিয়ামে পরমাণুর সংখ্যা বলা হচ্ছে, পরমাণুর সংখ্যা কত? 1 মোলে যদি এত থাকে, তাহলে 1 মোল সোডিয়ামের কত হবে? সোডিয়াম কিন্তু এখানে 2 মোল না, সো आंसर হবে 2 × 6.02 × 10^23। যা আসবে সেটাই आंसर। 6 × 2 = 12, 12.02 × 10^23। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাকে বের করতে বলছে সি পাত্রে সোডিয়াম প্লাসের পরমাণু সংখ্যা নির্ণয় করো, বাট সি পাত্রে সোডিয়াম প্লাসটা কি 1 মোল আছে? প্রশ্ন হচ্ছে কি 1 মোল আছে? স্যার কেমনে বুঝবো 1 মোল? 1 মোল আছে কিনা সেটা বের করার জন্য মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, সি পাত্রে মোল সংখ্যা আগে নির্ণয় করি, কারণ আমাকে মোল সংখ্যা কত আছে সেটা তো আমি জানি না। আমি ধরে নিয়েছি এটা 1 মোল হলে এত পাবো, 1 মোল হলে, বাট 1 মোল যদি না হয়, তো সি পাত্রে মোল সংখ্যা কেমনে বের করবো? মোল সংখ্যাকে আমি বের করতে পারি n = S1 V1, অথবা n = SV, n = SV, S = n/v। সো S এর মান কত আমাকে বলো? 0.25। V এর মান কত হবে? 210। তবে একটা কথা আছে, 210 কে 1000 দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ এই যে মোলারিটি যেটা আছে না, মোলারিটির সাথে আয়তনের কি সম্পর্ক? লিটারের সম্পর্ক। কেন? মোলারিটি মানে হচ্ছে 1 লিটার সলিউশনে কি পরিমাণ মোল দ্রব দ্রবীভূত আছে, সেটাই হচ্ছে মোলারিটি। সো ক্যালকুলেশন করে आंसर কত আসবে আমাকে বলো? 0.052। आंसर কত আসছে? 0.052 মোল। এখন প্রশ্ন হচ্ছে 0.052 মোল সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে 0.052 মোল কত? সোডিয়াম কার্বনেট না, Na2CO3। সো 0.052 মোল সোডিয়াম কার্বনেটে সোডিয়াম প্লাসের সংখ্যা কত হবে? সোডিয়াম প্লাসের সংখ্যা কত হবে? কেমনে বের করবা? 0.52 না, 0.052 না, 0.052 মোল সোডিয়াম কার্বনেট। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে, এই 0.052 মোল সোডিয়াম কার্বনেটে আমার সোডিয়াম প্লাসের আয়নের সংখ্যা কত? আমাকে আগে ফার্স্টে বলো, কেউ যদি আমাকে বলো, এখন ঐকিক নিয়ম করব, 1 মোল সোডিয়াম কার্বনেটে, আবার লিখো, 1 মোল সোডিয়াম কার্বনেটে সোডিয়াম প্লাসের পরমাণুর সংখ্যা হচ্ছে এত, তাহলে 0.052 মোলে কত? গুণ করে দিবা ভাইয়া, একদম ইজি। 2 × 0.052 × 6.02 × 10^23, যা আসবে সেটাই आंसर বের করে ফেলো। পরীক্ষার হলে তো ক্যালকুলেটর থাকবে, তাই না? তাহলে आंसर বের করে ফেলো, যেটাই আসবে সেটাই आंसर। বুঝছো? সবার লেখা শেষ হলে একবার ডান লিখো। আচ্ছা, এখন তাহলে এটা বুঝে গেছে। আচ্ছা, এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্রশ্ন পড়াবো। ইন্টারেস্টিং প্রশ্ন বলতে কোনটা? যেটা হচ্ছে আমরা এখন করি নাই, এটা আরেকটা টাইপের, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। তো সবাই বের করছি গতকাল, মিশ্রণের প্রকৃতি কি ছিল? অম্লীয় ছিল না? অম্লীয় ছিল। আচ্ছা, এটা এখন আবার করে দেখবো। সো মিশ্রণের প্রকৃতি বের করবা। মিশ্রণের প্রকৃতি বের করার পরে প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকের মিশ্রণটিকে নিরপেক্ষ, অর্থাৎ উদ্দীপকের মিশ্রণটির প্রকৃতি নিরপেক্ষ করার জন্য আমাদের কি কি করা প্রয়োজন, অথবা উদ্দীপকের মিশ্রণটিকে কিভাবে আমরা নিরপেক্ষ করতে পারি। প্রশ্ন হচ্ছে কি, লেখা শেষ হয়েছে কিনা আমাকে বলো একবার।
লেখা শেষ হয়েছে? আচ্ছা ওকে শেষ, এখন বোঝা গেছে এটা তো একটা বাচ্চাদের একটা ম্যাথ ছিল, ওকে নিয়ম বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখো, এখন এরপরে প্রশ্নটা কি, সেম প্রশ্ন যেখানে মানে সেম উদ্দীপকের ক্ষেত্রে প্রশ্নটা যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে উদ্দীপকের তিনটি দ্রবণকে মিশ্রিত করলে কি বলা আছে দেখো, উদ্দীপকের প্রশ্নটা দেখো, উদ্দীপকের তিনটি দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি উদ্দীপকের তিনটি দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে, এবং মিশ্রণের প্রকৃতিকে নিরপেক্ষ করা যাবে কি, গেলে ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো গাণিতিকভাবে, ব্যাখ্যা করো মাঝে মাঝে এই ধরনের একটা প্যাটার্ন চলে আসে, সবসময় যে মিশ্রণের প্রকৃতি বের করতে বলবে, এখানে কাজ শেষ না, মাঝখানে একটা ল্যাস ঢুকিয়ে দিবে, যদি মিশ্রণের প্রকৃতি যদি নিরপেক্ষ না হয়, নিরপেক্ষ মানে বুঝো, অর্থাৎ কোনো কিছু অবশিষ্ট না থাকলে সেটা নিরপেক্ষ, একদম সহজ কথা ভাইয়া, কোনো কিছু যদি অবশিষ্ট না থাকে সেটা নিরপেক্ষ, বুঝা গেছে? সো এখন যদি কোনো কিছু যদি অবশিষ্ট যদি থাকে তাহলে সেটা তো নিরপেক্ষ হচ্ছে না, তাহলে সেটা অম্লীয় বা ক্ষারীয় সামথিং এরকম একটা হবে। তো প্রশ্ন হচ্ছে যদি অম্লীয় বা ক্ষারীয় হয় ওকে ফাইন, বাট সেটাকে নিরপেক্ষ কেমনে করবা? আচ্ছা দেখো তাহলে শুরু করি, ফার্স্ট অফ অল আনসার লেখা শুরু করো। প্রথমে আমি কি ছিল, পাত্র এ এবং বি নিয়ে কাজ করব, যখন তিনটা নিয়ে কাজ করা হবে না প্লাস প্লাস, তখন আমরা দুটো নিয়ে কাজ করব। তো দুটো নিয়ে কাজ করলে HCl এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সবাই নিশ্চয় জানে কি হবে আমাকে বলো, NaCl প্লাস পানি হচ্ছে। এবং এখানে যদি আমি ক্যালকুলেশন করি, সবাই হাতে হাতে কলমে কলমে ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেটর নিলাম, সুন্দর করে ক্যালকুলেশন করলাম, 680, ফার্স্টে এটাকে 1 মোল করে দাও, মানে 1 মোলার করে দাও, অত ঘনমাত্রা 1 করে দাও। ঘনমাত্রা 1 কেমনে করবা, 680 ইনটু 0.15 করছো, आंसर কত আসছে 102। তাহলে HCl কত আসছে আমাকে বলো, 102 আসছে। ঘনমাত্রা কত করলাম, 1, মানে 1 করে দিলাম। এরপরে 440 করছো না এটা কত ক্লাসে, এরপরে 0.1 না, তো आंसर কত আসছে আমাকে বলো, 44। কত আসছে আমাকে বলো, 44। আচ্ছা যেহেতু এটা 1:1 তাহলে 100% 44 ml, এটা 44 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 44 ml HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে অবশিষ্ট কোনটা, ভাই আমার লাইভ ক্লাসের লেকচার কখনো ক্লিয়ারলি নোট করতে পারিনি, তাই আপাতত শুধু ক্লাস করছি। হ্যাঁ করো করো করো, এটা ক্লাস দেখো, এটা জাস্ট দেখলে তো ভালো লাগবে, এটা নোট করার দরকার আছে। এটা দেখো 44 ml HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে অবশিষ্ট কত আমাকে বলো, ক্যালকুলেশনটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, 102 থেকে 44 বাদ দিলাম, आंसर কত আসছে আমাকে বলো, 58 ml। 58 ml এটি কি অবশিষ্ট কি আমাকে বলো, অ্যাসিড, তাহলে 58 ml 1 মোলার অ্যাসিড। 1 মোলার কেন ভাই, আবার 1 মোলার কেন, 1 মোলার হচ্ছে কারণটা হচ্ছে তুমি এটা 1 মোলার করছো, নিজ হাতে করছো, নিজের আঙ্গুলে করছো, সো 1 মোলার করছো না, সো 58 ml 1 মোলার HCl। এখন বুঝা গেছে? আচ্ছা প্রশ্ন হচ্ছে এটার সাথে কার বিক্রিয়া হবে, এটার সাথে এর পরের বিক্রিয়া আসবে সোডিয়াম কার্বনেট, সো সুন্দর করে লিখো প্লাস Na2CO3, তার সাথে বিক্রিয়া হবে Na2CO3 কত ml। আচ্ছা এটা ফার্স্ট অফ অল এটাকে ঘনমাত্রা 1 করতে হবে না, ঘনমাত্রা 1 করার কি, আয়তন ইনটু তার আদি ঘনমাত্রা গুণ করলাম, কত আসছে আমাকে বলো, 52.5। তাহলে 52.5 ml 1 m Na2CO3, আর লেখার দরকার নেই, বুঝে গেছে? আচ্ছা এরপর আবার লিখলাম HCl এর সাথে সোডিয়াম কার্বনেট যোগ করলাম, দেখো ক্যালকুলেশনটা দেখো, লিখছি, লেখার পর আনলাম NaCl প্লাস কি লিখলাম, কার্বন ডাইঅক্সাইড পানি, ওকে, অথবা H2CO3 এটা লিখে ফেলা যায়, এত আহামরি কোনো এটা বিষয় না। NaCl কত আমাকে বলো, এখানে কত হবে আমাকে বলো, 2, আর এখানে 2HCl, ওকে, সব কিছু হয়েছে। আচ্ছা এখন এরপরে কাহিনী কি হয়েছে, 2 মোল সোডিয়াম ক্লোরাইড, ভালোভাবে খেয়াল করে দেখো, 2 মোল সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা এখন আমাদের ওই যে ক্যালকুলেশন একটা সমস্যা হয়েছে, কেন,
কারণ লিমিটিং বিক্রিয়ক স্বাভাবিকভাবে এতদিন ধরে পড়ছিলাম 99% কারেক্ট বলছিলাম না, 1% ভুল থাকে, সেটা হচ্ছে বিএনসি তে ভুল হইছে। তো দেখো বিএনসি মানে বিকারুন্নেসা নন স্কুল এন্ড কলেজ, আর এখানে 52.5 যেটা স্বাভাবিকভাবে আমার নরমালি এতদিন ধরে যেটা পড়ছি লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে 52.5, এটা লিমিটিং বিক্রিয়ক হওয়ার কথা ছিল কারণ এটা পর্যাপ্ত পরিমাণ নাই, অর্থাৎ এটার পরিমাণ কম। এত কথা না, এটা পরিমাণ কম লিমিটিং বিক্রিয়ক ধরছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশন করলে আমি যখন এখানে 52.5 বসাচ্ছি এটা হয়ে গেছে আমার কত 105, বাট 105 ml কি আমার HCl আছে? স্যার কিচ্ছু বুঝি নাই, খেয়াল করে দেখো 52.5 ml বসাইছো, তাহলে 52.5 ml কত ml HCl এর সাথে বিক্রিয়া করবে? যদি 1 মোল সোডিয়াম কার্বনেট যদি 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে এটার আয়তন এবং এটার আয়তন, এটার আয়তন এবং এটার আয়তনের মধ্যে কি সম্পর্ক? দ্বিগুণ সম্পর্ক না? কারণ মোল সম্পর্ক যেহেতু দ্বিগুণ তাহলে আয়তনও দ্বিগুণ হবে। কার কে দ্বিগুণ হবে? HCl দ্বিগুণ হবে, কারণ HCl এর মোল সংখ্যা দ্বিগুণ। কার থেকে দ্বিগুণ? সোডিয়াম কার্বনেট থেকে দ্বিগুণ। এখন ml ও দ্বিগুণ হবে। সো এটা যদি কত হচ্ছে 52.5 বলে এটা হবে 105, বাট 105 ml কি আছে? নাই, 105 ml তো নাই। তার মানে এটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। সো এটা আমাদেরকে কি করতে হবে? যেহেতু এখানে ডিফারেন্স বেশি থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে এখানে লিমিটিং বিক্রিয়ক বললাম, লিমিটিং বিক্রিয়ক কিন্তু ভ্যারি করে, লিমিটিং বিক্রিয়ক কিন্তু ফিক্স না। কোন টিচার এটা বলবে না যে লিমিটিং বিক্রিয়ক ফিক্সড, এটা আসলে কোনো কি নাই, আমি একদম ফিক্সলি কেউ বলতে পারবে না, কারণ লিমিটিং বিক্রিয়ক তোমার ডিপেন্ড করে তোমার ডাটার উপরে। ডাটা যদি তুমি একদম বেশি ডিফারেন্স দিয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে কি ওরকম হতে পারে। সেজন্য বললাম লিমিটিং বিক্রিয়ক 99% কিন্তু লিমিটিং বিক্রিয়ক বের করা যায় কিভাবে, সেটা হচ্ছে যখন পরিমাণ কম থাকে, বাট 1% এসে এক্সেপশনাল দেখা যাচ্ছে। দেখো তাহলে 52.5 এই জায়গায় বসালাম, ওকে। আচ্ছা নরমালি এখন লিমিটিং বিক্রিয়ক এটা হচ্ছে না, এখন লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এটা, তাহলে 58 ml এখানে বসালাম। সো এটা যদি 58 ml হয়, এটা কত ml হবে? 29 ml। কেন? কারণ এটা অর্ধেক হবে। এখন টোটাল HCl, তাহলে আমাকে বলো 58 ml ফুল HCl ইউজ হয়ে গেছে, আমার অবশিষ্ট কোনটা? 29 ml ইউজ হয়েছে কিসের? 58 ml HCl ইউজ করছে 29 ml সোডিয়াম কার্বনেট, অর্থাৎ 58 ml কে প্রশমিত করার জন্য আমার 29 ml প্রয়োজন। আচ্ছা আমাকে বলো অবশিষ্ট কোনটা বাকি এখানে? কোনটা হবে? অবশ্যই ক্ষার, তাহলে ক্ষারটা ডান পাশে রাখবা। তুমি কি লিখবা? তুমি লিখবা 2 মোল HCl কে প্রশমিত করতে 1 মোল সোডিয়াম কার্বনেট প্রয়োজন, তাহলে 58 ml HCl কে প্রশমিত করতে 29 ml প্রয়োজন। পারবা? কি লিখবা দেখো, আমরা জানি, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মোল HCl কে প্রশমিত করতে 1 মোল Na2CO3 প্রয়োজন। ডান পাশে Na2CO3 কেন লিখছি? কারণ যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে রাখবা, যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে রাখবা। তাহলে আমি বলতে পারি 58 ml HCl কে প্রশমিত করতে 58 ml HCl কে প্রশমিত করতে আমার 29 ml সোডিয়াম কার্বনেট প্রয়োজন। বাট আমার টোটাল ক্ষার কত? টোটাল সোডিয়াম কার্বনেট কত? 52.5। সো 52.5 থেকে আমি বাদ দিব কত? 29। সো আমার আনসার কত আসছে আমাকে বলো? 52.5 থেকে আমি যদি 29 বাদ দিই আমার আনসার আসছে 23.5। 1 m। এতটুকু সবাই বুঝছো? এতটুকু সবাই বুঝছো? ভাই ম্যাথটা আবার একটু বুঝাইয়েন। উফ এত ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছি তবুও, আর এটা তো কথা ক্লাসে করে দিছি, আবার রিপিট করতেছি, একটু ভালোভাবে। এখন তুমি হয়তো বাফারিং হচ্ছে, বুঝতেছো না। আচ্ছা দেখো 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 23.5 ml বুঝছো সবাই? 23.5 ml হচ্ছে আমার অবশিষ্ট পরিমাণ, অত মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। এটার জন্য কয় নাম্বার দিবে? এটার জন্য তোমাকে দিবে 2 নাম্বার। এরপরে বলছে মিশ্রণের প্রকৃতিকে কিভাবে নিরপেক্ষ করা যাবে, এটার জন্য দিবে 2 নাম্বার, কারণ এখানে কোশ্চেন কিন্তু দুইটা। সো 4 নাম্বার তোমাকে এমনি দিবে না, ওকে। এখন মিশ্রণের প্রকৃতি কিভাবে নিরপেক্ষ করবা? আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলো এখানে অবশিষ্ট কোনটা? কোনটা অবশিষ্ট? সোডিয়াম কার্বনেট অবশিষ্ট, তাই না? এখানে সোডিয়াম কার্বনেট হচ্ছে অবশিষ্ট। তো যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি কি বলছিলাম? সেটাকে আমি বলছিলাম ডান পাশে রাখার জন্য। যেটা অবশিষ্ট থাকবে সেটাকে কি বলছিলাম? ডান পাশে রাখার জন্য, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাকে যে বিষয়টা একটু আমাকে এখানে মাথা ঘামাতে হবে সেটা হচ্ছে কি আমাকে বলো, আমাকে ফার্স্ট অফ অল একটু জিনিস খেয়াল করে দেখো, 23.5 ml হচ্ছে কি আমার এক্সট্রা থেকে গেছে, ঠিক আছে? এখন 23.5 ml হচ্ছে আমার এক্সট্রা, ওকে, মানে এটা হচ্ছে এক্সট্রা। এখন নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে হচ্ছে দুটো সমান সমান হতে হবে, অর্থাৎ কোনো কিছু অবশিষ্ট থাকা যাবে না। এক্সট্রা কোনটা থাকছে আমাকে বলো? ক্ষার। এখন আমি যদি প্রশমিত করতে চাই, অর্থাৎ আমি যদি নিরপেক্ষ করতে চাই, অর্থাৎ আমি সমান কোনো কিছু অবশিষ্ট থাকবে না, এরকম যদি আমি একটা কন্ডিশন আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? হয়তো ক্ষারের পরিমাণ কমাতে পারি, আর না হলে অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারি। যেহেতু ক্ষারের পরিমাণ তো আগে থেকে বেশি ছিল, তাহলে সেটা তো আর কমানো যাচ্ছে না, তাহলে একটা কাজ করি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিই। একটা কাজ করি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিই। কিসের পরিমাণ বাড়িয়ে দিব? অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে কত ml অ্যাসিডের পরিমাণ বাড়াবো?
কি বললাম ক্ষারের পরিমাণ বেশি আছে সেজন্য হচ্ছে আমার সেটা প্রশমিত হচ্ছে না, সেটা নিরপেক্ষ হচ্ছে না। এখন ক্ষারের পরিমাণ বেশি আছে, অ্যাসিডের পরিমাণ কম আছে। আবার বলছি ক্ষারের পরিমাণ বেশি আছে, অ্যাসিডের পরিমাণ, দেখো ক্ষারের পরিমাণ কিন্তু হচ্ছে কি এখানে অ্যাসিড কিন্তু অবশিষ্ট থেকে গেছে না, অ্যাসিড মাত্র ইউজ হচ্ছে কতটুকু, সরি অ্যাসিড না, ক্ষারের অ্যাসিডের পরিমাণ কম আছে, অ্যাসিডের পরিমাণ কম আছে, ক্ষারের পরিমাণ বেশি আছে, ক্ষারের পরিমাণ তো বেশি আছে। এখানে ক্ষার ইউজ হয়েছে কতটুকু 29 ml, মাত্র 29 ml ইউজ হয়েছে, আর অ্যাসিড ইউজ হয়েছে কত 58 ml। সো আমার ক্ষার যেহেতু আমি রিডিউস করতে পারতেছি না, তাহলে আমি অ্যাসিড বাড়িয়ে দিব, অ্যাসিড আমি আরো বাড়াবো। প্রশ্ন হচ্ছে অ্যাসিড কিভাবে বাড়াবেন এবং কিভাবে ক্যালকুলেশনটা করবেন। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, তুমি অ্যাসিডের মান বের করতে হবে, কারণ তুমি অ্যাসিড বাড়াচ্ছ, তুমি অ্যাসিড বাড়ালে, এখন প্রশ্ন হচ্ছে অ্যাসিড কত ml বাড়ালে সেটা নিরপেক্ষ হবে, এবং সেটা আবার নিরপেক্ষ হয়েছে কিনা টেস্টিংও করে দেখতে হবে। স্যার কিভাবে করবে সেটা? প্রথম কথা হচ্ছে যেহেতু তুমি অ্যাসিডের পরিমাণ বের করতেছো, তো অ্যাসিডের পরিমাণটাকে ডান পাশে রাখতে হবে, যেটা পরিমাণ বের করবা সেটা ডান পাশে রাখতে হবে, কারণ ঐকিক নিয়ম করব। খেয়াল করে দেখো, আমি এখানে বললাম 1 মোল সোডিয়াম কার্বনেট, আমি এখানে কি বললাম দেখো 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে আমার 2 মোল HCl এর সাথে। এটা সবাই এগ্রি? 2 মোল HCl এর সাথে সবাই এগ্রি? ওকে স্যার এগ্রি। আচ্ছা, এরপরে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে, তাই না? আচ্ছা, সো এটা যদি 1 মোল হয় তাহলে আমি একটা কাজ করি, সোডিয়াম কার্বনেট কত ml ছিল 23.5 ml। সো এই 23.5 ml আমি যখন এখানে বসাবো 23.5 ml বসাবো না, তো 23.5 ml যখন আমি এখানে বসাবো, তাহলে এই 23.5 ml যেটা এক্সট্রা ছিল, তাহলে এই 23.5 ml HCl NO2CO3 বিক্রিয়া করে কত ml এর সাথে? দেখো মোলের সাথে আয়তনের কি সম্পর্ক, মোলও যদি দ্বিগুণ হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম যে ভাই N = SV। সো মোল এবং আয়তন কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। মোলও যদি দ্বিগুণ হয় আয়তনও দ্বিগুণ হবে। দেখো মোল যদি দ্বিগুণ হয় আয়তনও দ্বিগুণ হবে, তাহলে আমি বলতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে 23.5 ml সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 23.5 ml সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 23.5 × 2 HCl এর সাথে। এটা ml দিলাম। आंसर কত আসছে আমরা বলে 23 × 2 = 46, आंसर কত হবে 47 47 ml। অর্থাৎ 47 HCl এর সাথে বিক্রিয়া করে হচ্ছে আমার কতটুকু 23.5 ml। অর্থাৎ আমি যদি এক্সট্রা 47 যদি অ্যাড করতে পারি তবে সেটা আমার নিরপেক্ষ হবে। এক্সট্রা যদি আমি 47 যদি অ্যাড করতে পারি, অর্থাৎ এই যে 58 ml যেটা ছিল, এই 58 ml এর সাথে যদি আমি এক্সট্রা 47 অ্যাড করি, খেয়াল করে দেখো এক্সট্রা 47 অ্যাড করলাম 58 ml এর সাথে, তুমি 58 এর সাথে এক্সট্রা 47 অ্যাড করো, आंसर কত আসছে 105 আসছে। কত আসছে 105। তখন তুমি 105 টা এখানে বসালা, কত বসালা 105 এখানে বসালা। আর আমার সোডিয়াম কার্বনেট কত ছিল 52.5। দেখো 105 তুমি এখানে বসাইছো না, তাহলে 105 যখন বসাচ্ছো এই 105 হচ্ছে আমার HCl এর ml এর পরিমাণ, কিন্তু আমার HCl এর মোল সংখ্যা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা দ্বিগুণ, তাহলে ml ও কি হবে দ্বিগুণ হবে। এই বিয়াদবটা ফোন করে এই টাইমে কেন? দেখো 105 ml ইউজ করে কত মোলের সাথে 2 মোল, যদি 1 মোলের সাথে ইউজ করে তাহলে 105 ml ইউজ করবে 52.5 ml এর সাথে। এখন নিরপেক্ষ হইছে কিনা দেখো 52.5 পুরোটা ইউজ হয়ে গেছে, আর আমার HCl কত ml এক্সট্রা আমি 47 অ্যাড করছি, তাহলে আমার 105, তাহলে 105 ml পুরোটা ইউজ হয়েছে আর 52.5 পুরোটা ইউজ হয়ে গেছে। অবশিষ্ট কোনো কিছু আছে স্যার? অবশিষ্ট আছে কিনা কেমনে বুঝলেন? আরে ভাই টোটাল কিন্তু 105, স্যার 105 ml ইউজ করে আমার সোডিয়াম কার্বনেট কত সাথে 52.5, তাহলে 52.5 ml তো ইউজ হয়ে গেছে পুরা, আর এটা পুরোটা ইউজ হয়ে গেছে, তাহলে অবশিষ্ট তো আর কিছুই নেই, না অ্যাসিড আছে নাকি ক্ষার আছে। অর্থাৎ মিশ্রণের প্রক্রিয়াটাকে নিরপেক্ষ করার জন্য আমার এক্সট্রা 47 ml অ্যাসিড যোগ করতে হবে। কারা কারা বুঝানো একটু আমাকে সাহস করে বলো। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। আমি আরেকভাবে করছি 105 আসছে, তো আমারটা কি 106 আসছে নাকি? আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ করতে বলছে। মিশ্রণের প্রকৃতি নরমালি কি আসছে ক্ষারীয় আসছে, কেন 23.5 ml 1 মোল সোডিয়াম কার্বনেট হচ্ছে কি অবশিষ্ট আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ কিভাবে করবা। সো নিরপেক্ষ করার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে যে ভাই এখানে এক্সট্রা কিন্তু ক্ষার চলে আসছে, সো এক্সট্রা যেহেতু ক্ষার চলে আসছে আমি একটা কাজ করি ক্ষারের পরিমাণ আমি কমাবো না,
আমি সহজভাবে করব, আমি বলবো আমি অ্যাসিডের পরিমাণ বাড়াই দিব। তো অ্যাসিডের পরিমাণ বাড়াতে গেলে কি করতে হবে? অ্যাসিডের পরিমাণ এখন কত হচ্ছে অ্যাসিডের পরিমাণ বাড়াইতে হবে সেটা আমরা সবাই জানি, বাট প্রশ্ন হচ্ছে কত বাড়াইতে হবে? এই 47 বাড়াইতে হবে। সেটা বের করবো কেন? সেটা বের করার জন্য ঐকিক নিয়মে আসতে হবে। এখন তুমি বের করতেছো কার মান? অ্যাসিডের মান। তো অ্যাসিডের মানটা তোমাকে বসাতে হবে ডান পাশে। তাহলে আমি বলতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত মোলের সাথে? 2 মোলের সাথে। তাহলে 23.5 ml। কেন? কারণ অবশিষ্ট ছিল 23.5 ml। এটাকে প্রশমিত করার জন্য কত ml দরকার? 47 ml দরকার। তাহলে আমি 47 যদি আমি অ্যাড করি তাহলে আমার এটা প্রশমিত হয়ে গেছে। কারণ আমার তো মেইন ঝামেলা করছে এটা না, আমার তো মেইন ঝামেলা করছে 23.5। এটাকে প্রশমিত করার জন্য আমার 147 অ্যাড করতে হচ্ছে। কেন? কারণ এটা আর এটার মধ্যে কিন্তু মোল সংখ্যা দ্বিগুণ সম্পর্ক, দেখছো? আয়তনও দ্বিগুণ হয়ে গেছে। ডান এন্ড ডাস্টেড। শেষ 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 শেষ। ভাইয়া 29 ml টা কিভাবে আসছে একটু বলবেন? 29 ml কিভাবে আসছে? 29 ml? 29 ml আসছে হচ্ছে তোমার, আমাকে বলো 58 ml ছিল না? 58 ml এর অর্ধেক 29 ml। হায়রে এখনো বুঝেন। আচ্ছা সেম টাইপের আরেকটা দেখাচ্ছি, এবার কিন্তু আল্লাহর অবস্থায় মনোযোগ দিয়ে দেখ। সেম আরেকটা দেখাচ্ছি, এবার দেখাচ্ছি রাজশাহী বোর্ড 2019। সেম টাইপের ম্যাথ আরেকটা দেখাচ্ছি, 3টা পাত্রওয়ালা। এটা মুছে দিচ্ছে কেমন, মানে এই ডাটাটা মুছে দিচ্ছে, নতুন ভাবে অ্যাড করা হবে সবগুলো আবার। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার আসার প্রশ্ন, একটু অবহেলা করবা গেছোগা, ঠিক আছে? অবহেলা করিও না। পরিমাণগত রসায়ন ঘুরে ফিরে এগুলো কোশ্চেন আসবে, তাই না? আচ্ছা দেখো, সো রাজশাহী বোর্ড যাদের কাছে টেস্ট পেপার আছে তারা দেখবা রাজশাহী বোর্ডে এই কোশ্চেনটা আসছে। রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে? এটা লাস্ট এইচএসসি হয়েছিল 20 সালে হয়েছিল নাকি? আমি মনে করতেছেন। আচ্ছা 20 সালে হয়েছিল, 21 সালে হয় নাই? না না 20 সালে তো এইচএসসি হয় নাই, হয়েছিল হয়েছিল আমিও পাগল হয়ে গেছি। আচ্ছা হয়েছিল। আচ্ছা দেখো দেখো, আল্লাহ জানে হয়েছিল কেনা। আচ্ছা 20 সালকে তো অটোপাস দিছে, 20 সালকে অটোপাস দিছে, 19 সালে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ 20 সাল অটোপাস। চিন্তা করে দেখো কখন এইচএসসি হয়েছে সেটাও ভুলে গেছি। 21 সালে হবে কিনা সেটাও এখন সময় বলে দিবে। দেখো আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে অটোপাস যাদেরকে দিছে ওরা ভুগতেছে। আজকে যারা এক্সাম দিছে ওরা কিন্তু কখনো অটোপাস আশা করবা না। আল্লাহর কাছে একটা বলবা যে আমাদেরকে যাতে অটোপাস না দেয়, কারণ অটোপাস দেওয়া হচ্ছে আমার মনে হয় একটা অভিশাপ। এটা একটা অভিশাপ লাগে আমার, যেটা মনে হয় আর কি। কারণ এটা দিয়ে ফিল্টারিং করা হয় না। যারা রিয়েল পড়াশোনার লাভার ওরা কখনো অটোপাস চাইবে না। রাজশাহী বোর্ড 2019। আচ্ছা এটা নিয়ে আর কেউ কথা বলবো না এখন। অনেক কেউ কমেন্ট বলবা স্যার হ্যাঁ আমি অনেক ডিপ্রেশন, এগুলো বলবো না এখন। ডাইরেক্ট প্রশ্নতে চলে আসি। রাজশাহী বোর্ড 2019 কি বলছে দেখো, আমাকে ডাটাতে বলছিল হচ্ছে 50 ml 0.5 m। আমি একটু দেখে দেখে বসাই। দেখো 50 ml 0.5 m কি বলছে দেখো, 50 ml 0.5 m বসাইছো? আচ্ছা এরপরে বসাও Na2CO3। আচ্ছা এরপরে বসাও 20 ml 0.1 H2SO4। এরপরে এই জায়গায় বসাও 40 ml 0.05 HCl। 40 m 0.05 HCl বুঝা গেছে? আচ্ছা বলছিলাম এটা নিয়ে কমেন্ট করবি না, তবু তোরা ওই যে বললাম না থাপ্পড় না খেলে ঠিক হবে না কখনো। কতগুলো মানুষের আছে খাইছো কি চেঞ্জ হয় না না। আচ্ছা দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফার্স্ট অফ অল আপনি আমাকে একটা মিশ্রণের প্রকৃতি বের করে দেখান। পারবা সবাই এটা? কতক্ষণ লাগে আমাকে বলো। আমাকে বলছে 3টা পাত্রের মিশ্রণের প্রকৃতি বের করো। মিশ্রণের প্রকৃতি বের করতে বলছে। আচ্ছা এরপরে এর আগে প্রশ্নটা কি ছিল? এর আগে প্রশ্ন বলছে এই পাত্রের দ্রবণে ঘনমাত্রা কতটুকু পানি যোগ করতে হবে, বাচ্চাদের একটা প্রশ্ন। আচ্ছা তবে এটা করে দিচ্ছি। বলছে এই পাত্রের দ্রবণকে, বলছে এই পাত্রের দ্রবণকে, আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো কোশ্চেনটা হচ্ছে এই পাত্রের দ্রবণকে, যাদের টেস্ট পেপার আছে তাদের কি কোশ্চেন দেখাতে হবে? কোশ্চেন লেখা কিন্তু অনেক পেন ভাই, সিরিয়াসলি অনেক পেন। কোশ্চেনও লিখবো আনসারও লিখবো সবকিছু পেন। দেখো এই পাত্রের দ্রবণকে আমাকে কি করতে বলছে? 0.0 বলছে না? হ্যাঁ 0.0 অর্থাৎ সেন্টিমোলার। 0.0 মোলারে পরিণত করতে হলে 0.0 মোলারে
পরিণত করতে হলে কত ml পানি যোগ করতে হবে? যাদের কাছে টেস্ট পেপার আছে তারা দেখে বলছো, তাই না? লেখা আছে কি কত ml পানি যোগ করতে হবে। পারবা এটা? সেম কোশ্চেন করে দিছিলাম। দেখো S1 V1 S2 V2, ওকে। S1 এর মান কত? 0.5, V1 এর মান কত? 50, S2 এর মান কত? 0.01, V কত বের করতে হবে। তাহলে आंसर কত আসছে আমাকে বলো? आंसर এখানে আসছে মোস্ট প্রবাবলি 2500 ml, 2500 ml। কত আসছে আমাকে বলো? 2500 ml। সেই 2500 ml যেটা পাইছি সেটা আমি কি পাইছি আমাকে বলো? 2500 ml পাইছি না? হ্যাঁ, এই যে 2500 ml যে পাইছি, এখানে আমার 2500 ml হলে সেটা কিন্তু 0.01 মোলারে পরিণত হবে, বাট আমার কত আছে? 50 ml। তো কতটুকু পানি যোগ করতে হবে? 2500 থেকে আমার 50 বাদ দিব, আমার आंसर কত হবে? 2450 ml। আশা করি ক্লিয়ার। মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। সো এটা একটা এমসিকিউ ছিল, ওকে। আচ্ছা, বাট এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমাকে কি করতে বলছে দেখো, আমাকে বের করতে বলছে মেইন প্রশ্ন কোনটা? মেইন প্রশ্ন হচ্ছে মিশ্রণের প্রকৃতি বের করো, এবং পরবর্তীতে বলে মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ করার জন্য কি করতে হবে। এটা আস্তে পড়ো। আগে ফার্স্টে মিশ্রণের প্রকৃতি বের করবো কেমনে? দেখো ভাই, আর এখন আপুরা, ফার্স্ট অফ অল আমি Na2CO3 বসালাম। দেখো কত ইজিলি করে দিব, তুমি বুঝতে পারবা না, একদম ইজিলি করে দিব। দেখো বেশিক্ষণ লাগবে না, জাস্ট ক্যালকুলেটর নাও, যেভাবে বলছি সেভাবে করো। আচ্ছা, আমি রাফ আকারে করে দিচ্ছি, তুমি নোট ডাউন করবা। তাহলে Na2SO4 সবাই জানো, বুঝতে হবে। Na2SO4 লাস্টে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে সোডিয়াম কয়টা? 2টা। আর এখানে তো কিছু করতে হবে না, কিছু করতে হবে, সমাধান অলরেডি হয়ে গেছে, সমাধান শেষ। আচ্ছা দেখো, এরপরে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করা শুরু করো। তার কিভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেটর নাও, নিছো? দেখো 50 এর সাথে ফার্স্টে ঘনমাত্রা এক করতে হবে না? চোখ বন্ধ করে ঘনমাত্রা এক করবা। কত আসছে? 25 আসছে। ঘনমাত্রা এক হয়ে গেছে 25 ml। ঘনমাত্রা কিভাবে এক করাতে হয় সেটা কিন্তু লিখে দিয়েছি, আর নোট করে দিব না। প্রত্যেকটা ম্যাচ যদি নোট করে দিই তাহলে সময় চলে যাবে। সো 20 ইনটু, তুমি নিজ দায়িত্বে করবা, 20 ইনটু 0.1 কত আসছে? 2 ml। এটা কত আসছে? 2 ml, তাই না? আচ্ছা, যেহেতু এটা 1:1, এটা 1:1 না? সো 1:1 হলে মোল সংখ্যা তো দ্বিগুণ টিগুণ কোনো সম্পর্ক নাই। তাহলে 2 ml 25 ml এর সাথে বিক্রিয়া করে, কথার অর্থ কি? দেখো আমি এখানে লিখবো কি, 1 মোল সোডিয়াম কার্বনেট যদি 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে 2 ml H2SO4 বিক্রিয়া করবে 2 ml সোডিয়াম কার্বনেটের সাথে। কারণ এটা যদি মোল সংখ্যা সেম হয় তাহলে আয়তনও সেম হবে। তাহলে 2 ml সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 2 ml সোডিয়াম কার্বনের সাথে। তাহলে অবশিষ্ট কোনটা? ক্ষার, অর্থাৎ সোডিয়াম কার্বনেট। তাহলে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত আমাকে বলো? অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? তোমরা এত বেশি স্লো, এত বোরিং কেন? কমেন্ট করে ফাটা ফেলতে পারো না? অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত আমাকে বলো? 23 ml। নাকি বুঝো নাই? আল্লাহ, হাঁ করে তাকায় আছে মনে হয়। এখানে এক মোল সালফিউরিক অ্যাসিড যদি 1 মোল সোডিয়াম কার্বনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে 2 ml। এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাকে বলো? অবশ্যই H2SO4 লিমিটিং বিক্রিয়ক। স্যার আপনি তো বলছিলেন এটা ভ্যারি করে না ভাই। এটা দেখো, এটা 50, এটা 20, তেমন কোনো ডিফারেন্স আছে? যেখানে তোমার 200-300 আয়তন ডিফারেন্স থাকবে সেখানে হয়তো একটু ঘাবলা হতে পারে। আর এটা বোর্ডে আসছে তো, বোর্ডে কখনো ঘাবলা কোশ্চেন করে না, এটা বিকার অনুসারে পড়ছে, যেগুলো কলেজে করবে এরকম। খেয়াল করে দেখো তো, এটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তাহলে লিমিটিং বিক্রিয়কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো 2 ml কে সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য 2 ml সোডিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে আমার টোটাল সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? 25। তাহলে আমার অবশিষ্ট কত? 23। বুঝা গেছে? আমার কত অবশিষ্ট? কত? 23। আচ্ছা, এখন এই 23 ml ঘনমাত্রা কত? 1 মোলার। এক মিনিটের সাথে কারেন্ট হবে HCl না? কারেন্ট হবে আমাকে বলো? HCl এড হবে। সো HCl বের করো তো, HCl, এই যে HCl। তাহলে HCl কত আমাকে বলো? 40 ml × 0.05। এটাকে ঘনমাত্রা এক করে ফেলি, 40 × 0.05 এক করে ফেলি, কত আসছে? 2 ml আসছে। সো ঘনমাত্রা এক করলে কত আসছে? 2 ml 1 m HCl আসছে। এটা তো ঘনমাত্রা অলরেডি করা আছে, এক করার দরকার নাই। আচ্ছা, এখন কি হতে পারে? এখন বিক্রিয়াটা আবার লিখো। কি রে, পানি কোথায় পড়তেছ? লিখছো? আচ্ছা, এরপরে কি হবে দেখো, NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সো NaCl এখানে কয়টা? এখানে 2টা, এখানে 2টা বসাও, এখানে 2 বসাও। সো 2:1 না, এটা 2:1। এখানে আমার লিমিটিং বিক্রিয়া কোনটা? অবশ্যই HCl হবে। সো লিমিটিং বিক্রিয়া আগে বসালাম। সো 2 ml
HCl কে দেখো এখান থেকে আমি বলতে পারি 2 মোল HCl কে প্রশমিত করার জন্য আমার 1 মোল সোডিয়াম কার্বনের প্রয়োজন। সো দেখো কি বললাম, দেখো 2 মোল HCl কে প্রশমিত করতে 1 মোল প্রয়োজন, তো 2 ml কে প্রশমিত করতে কত মোল প্রয়োজন হবে? 1 মোল, সরি 1 মোল না 1 ml। 2 মোল HCl কে প্রশমিত করতে যদি 1 মোল সোডিয়াম কার্বনের প্রয়োজন হয়, আচ্ছা এখানে অবশিষ্ট কোনটা থাকবে আমাকে একটু বলো, সবাই বলো অবশিষ্ট কোনটা? অবশ্যই এটা নাকি এটা, এটা নাকি এটা? লিমিটিং বিক্রিয়ক কোনটা? 100% 2 ml। কেন ভাই, কেমনে বুঝছি? যেটা পরিমাণ কম সেটা লিমিটিং বিক্রিয়ক, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে লিখো। তো তুমি কি লিখবা? তুমি লিখবা এরকম, অবশিষ্ট কোনটা থাকবে? সোডিয়াম কার্বন। তো তুমি লিখবা 2 মোল HCl কে প্রশমিত করতে 1 মোল সোডিয়াম কার্বনের প্রয়োজন। সো 2 ml HCl কে প্রশমিত করতে 1 ml প্রয়োজন। কেন? কারণ অর্ধেক হবে। সো এটা যদি 1 ml হয় তাহলে 1 ml প্রয়োজন, তাহলে আমরা অবশিষ্ট কত? 22 ml। আনসার মিলছে কিনা দেখো, যাদের কাছে সলিউশন আছে খেয়াল করে দেখো, সলিউশন মিলিয়ে দেখো আনসার মিলছে কিনা। তাহলে অবশ্যই সোডিয়াম কার্বনের পরিমাণ কত? সলিউশন আছে, সলিউশন থাকলে মিলাই দেখো যে ভাইয়া ঠিকভাবে পড়াইছেন কিনা। তো অবশ্যই সোডিয়াম কার্বন কত হবে? 23। 23 থেকে 1 বাদ দাও, ইকুয়াল টু 22 ml। কারা কারা একটু বোঝা না আমাকে একটু সাহস করে বলো। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এইভাবে করে লিখতে হবে যে 2 মোল HCl কে প্রশমিত করতে 1 মোল প্রয়োজন, সুতরাং 2 ml কে প্রশমিত করতে 1 ml প্রয়োজন। মাত্র 1 ml ইউজ হয়েছে, বাট আমার টোটাল ক্ষারের পরিমাণ কত? 23। তাহলে আমার ইউজ হয়েছে কত? 1 ml। ওই 23 থেকে 1 বাদ দিলে 22 ml কি বের হচ্ছে? 1 মোলার সোডিয়াম কার্বনেট। শেষ। বুঝে গেছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এক্সট্রা ক্ষারের পরিমাণ কোনটা বেড়েছে? এটা না, এক্সট্রা ক্ষার বেড়েছে এটা না, তাহলে এক্সট্রা অ্যাসিড অ্যাড করতে হবে। স্যার কি অ্যাড করতে হবে? এক্সট্রা অ্যাসিড অ্যাড করতে হবে। এখন অ্যাসিড কতটুকু অ্যাড করব সেটা বুঝবো কেমনে? দেখো লিখবে এরকম 1 মোল, যদি বলা হয় আমাকে নিরপেক্ষ করতে হবে, নিরপেক্ষ কিভাবে করবেন? সো নিরপেক্ষ কিভাবে করবেন? 1 মোল Na2CO3 এক্সট্রা অ্যাসিড অ্যাড করতে হবে। চলো 1 মোল Na2CO3 ইউজ করে কত মোলের সাথে? 2 মোল HCl এর সাথে। তাহলে আমার এখানে ইউজ হয়েছে কত? 22 না, 1 মোল। তাহলে আমি এখানে ইউজ করব কত মোল সোডিয়াম কার্বনেট ইউজ হয়েছে আমাকে বলো? 1 মোল সোডিয়াম কার্বনেট ইউজ হয়েছে, তাহলে 22 ml এর সাথে ইউজ করতে আমাকে কত লাগবে? কত? 44 ml। তাহলে 44 ml HCl এর সাথে 44 ml HCl এর সাথে, তাহলে ওই 44 এটার সাথে যোগ করে দাও, 46 চলে আসছে। কিন্তু কথা হচ্ছে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিই নাই তোমাদেরকে, ঠিক আছে? এখন সাজিয়ে লেখার দায়িত্ব হচ্ছে তোমাদের ভাইয়া, বুঝছো? সবকিছু আমি করে দিলে আমি হচ্ছে একদিনে, তখন দেখবো যে তুমি একদিনে আমি সর্বোচ্চ একটা ম্যাথ বা দুইটা ম্যাথ সলভ করতে পারছি, বুঝো নাই? এটা স্মার্ট বোর্ড না যে হচ্ছে কি আমি কোশ্চেন আগে থেকে রেডি করা আছে, সবকিছু পরিবেশন করা আছে, মুখে মুখে বলে দিয়ে গেলাম। এখন সবকিছু কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে, এই বক্সটা আমি লিখছি, এই বিটা আমি লিখছি, সিটা আমি লিখছি, সবকিছু আমি লিখছি। তো সেই ক্ষেত্রে আমাকে একটু কোঅপারেট করো, বুঝা গেছে? সো 46 ml, তাহলে এখন HCl 46 বসাও, প্রশমিত হইছে পুরোপুরি 46, তাহলে এটা কত হবে? 23 হবে। তো 23 তো পুরোটা ইউজ হয়ে গেছে, 23 কত? এই 23 নিরপেক্ষ হয়ে গেছে। আচ্ছা বুঝতেছো নাকি? আচ্ছা না বুঝতে সাহস করে বলো ভাই বুঝি নাই, আপনি আমাকে একটু আবার ইলাবোরেট করে বুঝান। আচ্ছা কেউ বলা সাহস করে, সমস্যা নেই। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি তোমাকে যদি বলে যে ভাইয়া একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি আমাকে কি কাজ করবেন একটু বলেন ভাই। আপনি আমাকে এটা মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা বের করে দেখান, মিশ্রণের পিএইচ বা পিওএইচ বের করে দেখান। যেমন ধরো এটা কিন্তু ক্ষার হিসেবে কাজ করে, সো এই ক্ষেত্রে এটা মিশ্রণের পিএইচ বের করতে পারে অথবা মিশ্রণের পিওএইচ বের করতে পারে, তবে তার আগে ঘনমাত্রা বের করতে বলতে পারে। যেমন ধরো এটা যদি বলা হয় মিশ্রণের ঘনমাত্রা বের করে দেখান, তো মিশ্রণের ঘনমাত্রা কখন বের হবে? যখন মিশ্রণের অবশিষ্ট থাকবে। অবশিষ্ট কোনটা? এত ml না? সো এটা হচ্ছে আমার V1 এর পরিমাণ। সবাই এগ্রি? S1 এর পরিমাণ কত হবে? আজীবন 1 মোলার। V2 হচ্ছে আয়তনের যোগফল, আদি আয়তনের যোগফল। প্রশ্ন হচ্ছে আদি আয়তন কি দিব? কি রে ব্লার হয়ে গেছে? আদি ml না, ব্লার হয় নাই।
আচ্ছা দেখো, হ্যাঁ ব্লারও লাগতেছে মনে হয় একটু। লাইভ ভিডিও ইন্টারাপ্টেড। বেশি বিরক্তি লাগতেছে রে বেটা, এরকম সমস্যা কেন? দেখো, হ্যাঁ দেখতেছো? হুম, আচ্ছা আচ্ছা, আমি একটা কোশ্চেন দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে কোশ্চেনের আনসার সবাই দিবা। কোশ্চেন দেখো, বের হয়ে আবার ঢুকো, লেখা শেষ এটা, বের হয়ে আবার ঢুকো, কেমন? ও স্যার কি বলছে আপনাকে? বের হয়ে আবার ঢুকতে বলছি? আচ্ছা, আমি একটা প্রশ্ন সবাইকে আনসার করব, সবাই একটু আমাকে বলো যে সোডিয়াম কার্বনেটটা Na2CO3 এই জিনিসটা আমার কি বলতো, এটা কি আমার ক্ষার নাকি এখানে লবণ? ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক্ষার, কিন্তু এটা কি ক্ষার এটা আমি বুঝছি, বাট এটা কি এক অম্লীয় ক্ষার নাকি দ্বি অম্লীয় ক্ষার? কে বলতে পারবা এটা কি এক অম্লীয় ক্ষার নাকি দ্বি অম্লীয় ক্ষার? ফার্স্ট অফ অল এটা ক্ষার, ক্ষারের মতো আচরণ করে। এখন এটা এক অম্লীয় ক্ষার নাকি দ্বি অম্লীয় ক্ষার সেটা বুঝবো কেমনে? এটার সাথে একটা HCl যোগ করে দাও, এরপরে নিচের দিকে আসেন। এখন HCl যখন যোগ করছো, এটা NaCl যোগ হয়েছে না? সবাই এগ্রি আমার সাথে? NaCl প্লাস কি হবে? কার্বন ডাই অক্সাইড এবং পানি। সবাই তো এগ্রি? ওকে, NaCl যখন অ্যাড করছো, সোডিয়াম এখানে কয়টা? দুইটা, তাহলে এই জায়গায় তুমি 2 দিতে হবে আর এই জায়গায় 2 দিতে হবে। কেন? ক্লোরিন 2টা চলে আসছে। এখন সে ক্ষার, এই ক্ষারের প্রোটন কয়টা দরকার ছিল? ক্ষার কি করে? প্রোটন গ্রহণ করে। সে প্রোটন কয়টা গ্রহণ করছে? কিন্তু দুইটা প্রোটন গ্রহণ করে সে কিন্তু পানি উৎপন্ন করছে, তাই না? অর্থাৎ সে 2টা ক্ষার খাইছে। অর্থাৎ সোডিয়াম কার্বনেট যদি বলা হয় অম্লত্ব কত, অম্লত্ব কত আমাকে বলো। পড়াইছিলাম না অম্লত্ব কাকে বলে? অম্লত্ব মানে সে কয়টা অম্ল খেতে পারে? 2টা অম্ল খেতে পারে, অর্থাৎ সে হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। সেজন্য আমি বলবো তাকে দ্বি অম্লীয় ক্ষার বলবো, দ্বি অম্লীয় ক্ষার বলবো। এটা কারো সমস্যা আছে আমাকে বলো? এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? নেট কি ডিস্টার্ব করতেছে আবার? সবাই চুপ আছে কেন? তো দ্বি অম্লীয় ক্ষার, আচ্ছা ভেরি গুড। এখন আমি তোমাকে একটা ছোট্ট একটা উদাহরণ বলি। যেমন কিছু স্টুডেন্ট ওইদিন ভুল করতেছিলাম যে পিএইচ নিয়ে তোমাদের ক্লিয়ার হচ্ছে না। সব স্টুডেন্টের একটা জিনিস দেখলাম যে পিএইচ এবং পিএইচ নিয়ে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, জিনিসটা একদম গুছিয়ে বলে দিচ্ছি, পিএইচ এবং পিএইচটা কিভাবে ক্লিয়ার করবা। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিএইচ। পিএইচ মানে কি? ঠিক আছে, কোন অ্যাসিডীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের অথবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। কোন অ্যাসিডীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমার পিএইচ বলে। আর এটা ক্ষারীয় দ্রবণের মধ্যে ঋণাত্মক OH এর ঘনমাত্রা, অর্থাৎ OH এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমার কি বলা হয়? POH বলে। তো পিএইচ এবং পিএইচ এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? পিএইচ ইকুয়াল টু কত হবে? -log H প্লাস, আর পিএইচ ইকুয়াল টু কত হবে? -log OH মাইনাস। এখন ধরো তোমাকে কোন একটা দ্রবণের বের করতে বলছে POH। ফার্স্ট অফ অল আগে দেখতে হবে, ধরো মিশ্রণের মানে বলছে মিশ্রণের POH বের করো। এখন
আমার মিশ্রণে যেটা মিক্স যেটা ছিল সেই মিশ্রণের মধ্যে আমার অবশিষ্ট ছিল কোনটা? অ্যাসিড। আমি আবারও বলছি, আমার অবশিষ্ট কোনটা ছিল? অ্যাসিড। মিশ্রণের মধ্যে আমার অবশিষ্ট কোনটা? অ্যাসিড। সো মিশ্রণের মধ্যে যদি অবশিষ্ট যদি অ্যাসিড থাকে তাহলে আমি ওই অ্যাসিডের বের করতে বলছে পিওএইচ, বাট অ্যাসিডে কি কখনো পিওএইচ সরাসরি বের করা যাবে? ধরো অবশিষ্ট অ্যাসিড কত পাইছি আমি, বলো। আমি পাইছিলাম 5 ml। আমি পাইছি কত? 5 ml। তাহলে অবশিষ্ট যদি আমি 5 ml পাই তাহলে আমি মিশ্রণের ঘনমাত্রা বের করব কি রকম? S1V1 = S2V2। S1 এর জায়গায় আমি বসাবো 1m, V1 আমি 5 ml, S2 হচ্ছে আমার বের করতে হয়েছে, আর B2 হচ্ছে আদি আয়তনের যোগফল। তাহলে আমি এখানে ধরো ঘনমাত্রা সামথিং পাইলাম 0.1 মোলার। এখন আমাকে বের করতে বলছে কি? পিওএইচ বের করো। কি বের করতে বলছে? পিওএইচ বের করো। সো পিওএইচ আমি বের করব কেমনে? এই 0.1 মোলারটা বসাতে হবে। এখন পিওএইচ বের করার আগে আমাকে চিন্তা করতে হবে এটা তো একটা অ্যাসিড। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমি বের করব কি? পিএইচ। সো পিএইচ ইকুয়াল টু কি বসাবো? -log, আর এখানে H+ এর পরিমাণ কত? ঘনমাত্রা কত? 0.1 মোলার। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা, যদি অ্যাসিডটা যদি H2SO4 হয়, কেয়ারফুল, যদি অ্যাসিডটা যদি H2SO4 হয় তাহলে H2SO4 এর ক্ষেত্রে আমার H+ এর পরিমাণ কত? এখানে 2 না? H2SO4 কে তুমি ভাঙলে দেখো, আগে ফার্স্টে তোমরা জীবিত আছো? হ্যাঁ ঠিক আছে, ওকে। H2SO4 কে ভাঙলে কি আসে আমাকে বলো? একটা 2H+ আসে, আর একটা হচ্ছে SO4 2- আসে। সো H+ এখানে কয়টা? H2SO4 এর 2টা, সো ইনটু 2 দিয়ে গুণ করতে হবে। এই আমটা বাইরে হবে তখন, তাহলে এটা আমটার দরকারই নেই, ডাইরেক্ট 0.1 × 2 দিয়ে গুণ করবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার পিওএইচ বের করলেন, বাট আমাকে তো বের করতে বলছে পিওএইচ। তো ধরো এটার আনসার কত আসছে? ধরো আসছে এটার আনসার কত? 12। তো 12 যদি আনসার আসে, আমার পিএইচ এর মান যদি 12 আসে, আমি জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তো আমি 14 থেকে বাদ দিলে আমার আনসার পিওএইচ বের হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যদি সোডিয়াম কার্বনেট থাকে, আচ্ছা আমি এটা 2 দ্বারা গুণ করছি কেন? কারণ এটা হচ্ছে আমার, বলো, দ্বিক্ষারীয় অম্ল। সো দ্বিক্ষারীয় অম্ল যেগুলো দ্বিক্ষারীয় থাকবে অথবা দ্বিঅম্লীয় থাকবে, যেমন ধরো Na2CO3, এটা দ্বিঅম্লীয় ক্ষার। দ্বিঅম্লীয় ক্ষারের ক্ষেত্রে তোমার অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। এখন কেউ যদি বলো ভাই আমি দ্বিঅম্লীয় ক্ষার চিনি না, আমি দ্বিক্ষারীয় অম্ল চিনি না, তাহলে তোমাকে অবশ্যই লেকচার নাম্বার 8 দেখে আসতে হবে। যারা লেকচার নাম্বার 8 দেখো নাই তারা দ্বিক্ষারীয় অম্ল এবং দ্বিঅম্লীয় ক্ষার বুঝবা না। দ্বিক্ষারীয় অম্ল এবং দ্বিঅম্লীয় ক্ষার যখন থাকবে তখন তোমাকে পিএইচ বের করবা, পিওএইচ বের করো, অবভিয়াসলি 2 দ্বারা গুণ করতে হবে। আর যেই অ্যাসিড অবশিষ্ট থাকবে সেটারই কিন্তু তুমি পিএইচ বের করবা। যেমন একজন আমাকে গতকাল নক দিয়ে বলছিল যে ভাই আমি পিএইচ কোনটা বুঝতেছি না, কারটা বের করবো। আরে ভাই, ফার্স্ট অফ অল আপনি দেখবেন কোনটা অবশিষ্ট আছে, যেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ যেটা অবশিষ্ট তুমি পাইছো 5 ml অবশিষ্ট পাইছো, এটার ঘনমাত্রা বের করছো এবং এটার পিএইচ বের করবা। এখন পিএইচ বের করতে বলতে পারে অথবা পিওএইচ বের করতে বলতে পারে। পিওএইচ বের করলে সমস্যা নাই। আমি ফার্স্টে ধরো স্যার এসির তো স্যার পিওএইচ বের হয় না, ওকে ফাইন, ফার্স্টে পিএইচ বের করলাম, চতুর্থ দিকে বাদ দিয়ে দিলাম। আমার মনে হয় আমি সবগুলো ক্লিয়ার করে ফেলছি, ওকে। এই টাইমে আসলে নেট ডিস্টার্ব থাকে, ক্যালকুলেটর ছাড়া পিএইচ বের করতে পারেন আপনারা? আচ্ছা ক্যালকুলেটর ছাড়া পিএইচ এটা আমি শিখাই দিব, টেনশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ বের করা যায়, ক্যালকুলেটর ছাড়া বের করা যায়, শিখিয়ে দিব। আচ্ছা দেখো লেখা হয়েছে। আচ্ছা এখন যেহেতু নেটের সমস্যা, ক্লাস এখন শেষ করে দিই। বললাম তো আসলে এই যেমন ধর এখন ফার্স্ট পেপারে ক্লাস নিব, এখন ক্লাস নিয়ে শান্তি পাবো না। কি রে নেট কি আমার ডিস্টার্ব নাকি তোদের ডিস্টার্ব? এটা আমরা বলতো। ভাই এই কোশ্চেনে মিশ্রণের ঘনমাত্রা বের করলে B2 কত? ভাই আপনি আগে ক্লাস দেখেন নাই, অনেকবার বলছি, এখন বিরক্তি লাগতেছে। অনেকবার বলছি B2 হচ্ছে আদি আয়তনের যোগফল, সবগুলো বলছি ভাইয়া, B2 হচ্ছে আদি আয়তনের যোগফল। জাহির বলতেছে ভাইয়া যদি সোডিয়াম কার্বনেট প্লাস H2SO4 হয় তখন সোডিয়াম কার্বনের সাথে যদি H2SO4 হয় তাহলে কি? তাহলে দেখো সোডিয়াম কার্বনেট নাও Na2CO3
প্লাস H2SO4। V2 হচ্ছে আদি আয়তনের যোগফল, আর V1 হচ্ছে অবশিষ্ট অম্ল বা ক্ষারের আয়তন। বুঝছো? আচ্ছা দেখো, এটা যদি বের করতে চাও তাহলে কি হবে? দেখো, এটা কিন্তু 1:1 মোল মনে হয়, তাই না? 1:1 মোল। বাকিটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হবে। 1:1 মোল হচ্ছে এটা কেউ যদি আস্ক করে স্যার এটা কত? আচ্ছা, এখানের মধ্যে এটা যখন এরকম ধরনের কোনো কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে তো ধরো এটা এমন একটা ইস্যু, যেমন ধরো তুমি এটা কি কোশ্চেন বলতেছো আমি তো বুঝতেছি না, কোশ্চেনটা কি বলছে? দাঁড়া ভাইয়া, যদি তখন এটাকে ডিএসিডিক বেস হবে। আচ্ছা এখানে না, কোশ্চেনের মধ্যে তো ধরো এখানে তো যেমন ধরো তুমি বলতেছো, আমি যদি দেখো একটা ভালো একটা কোশ্চেন করছে, নরমালি যখন বলা হচ্ছে Na2CO3, এটা কি? তা আমি জানি এটা হচ্ছে একটা ক্ষার, এটা দ্বিঅম্লীয় ক্ষার। ওকে, কারণ এটা একটা অ্যাসিডকে খেতে গেলে, এখন অ্যাসিডটা আবার ডিপেন্ড করে সেটা কি মানে 1 মোলার বিশিষ্ট নাকি 2 মোলার বিশিষ্ট, তাই না? এখন তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করলে তো এটা 1 মোলই খাইছে, এটা 1 মোলই খাইছে। এটা কি আসলে 1 মোল খাইছে? 1 মোল খাইছে না? 1 মোলই তো খাইছে। বাট 1 মোল খাইলো, কিন্তু এটা কিন্তু ওই যে প্রোটন আছে না, প্রোটন কিন্তু 2টা, ওই সব করা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে এটা প্রোটন কিন্তু 2টা। বুঝো নাই মনে হয়? H2SO4 তুমি ভাঙলে কিন্তু প্রোটন তুমি 2টা পাচ্ছ, তো সেই হিসেবে চিন্তা করলে এটা কিন্তু 2টা প্রোটনই খাচ্ছে। আসলে আমরা যখন দ্বিঅম্লীয় ক্ষার বা দ্বিএসিডীয় ক্ষার যখন বলি, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রোটন কয়টা খাচ্ছে। আমাকে তুই একটা কথা বল, ইতে ক্ষারের কাজটা কি? প্রোটন খাওয়া, তাই না? আর অ্যাসিডের কাজটা কি? প্রোটন ত্যাগ করা। ইতে কি খাবে? প্রোটন খাবে, প্লাস মানে খাবে। সো প্রোটন কয়টা খাচ্ছে? 2টা, সেজন্য এটা হচ্ছে দ্বিএসিডীয় ক্ষার। বাট তুমি বলতে পারো স্যার মোল সংখ্যা মাত্র একটা। দেখো, আচ্ছা আরেকটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন বলছো, আমি আরেকটা বললাম যে HCl দিলাম, তো এখন হচ্ছে স্যার এটাও কি অ্যাসিডীয় ক্ষার এবং এটাও কি অ্যাসিডীয় ক্ষার হবে? দুটো বিক্রিয়ার ক্ষেত্রে যেমন আমি জানি এটা যে NaCl হবে, আর হচ্ছে কি H2CO3 হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই 2 মোল হবে, আর এটা 2 মোল হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাও কি অ্যাসিডীয় ক্ষার? এটাও কি অ্যাসিডীয় ক্ষার হবে? অবভিয়াসলি, কারণ এখানে প্রোটন কয়টা? 2টা, এখানে প্রোটন কয়টা? 2টা। আচ্ছা, আমি বলে স্ট্যাচু বলে। আমি আনসার দিয়ে দিছি, যে কোশ্চেনটা করছো আনসার দিয়ে দিছি। এরপরে আর কোনো কোশ্চেন আছে সবার? আর কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন তো বলতে পারো, অন্তত পড়াচ্ছি না, বাট কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে আর কারো? করে ফেলো। হ্যাঁ, একজন কি বলতেছো? আচ্ছা, আমি কিছু প্রশ্ন দিব, সবাই চলে গেছে। আচ্ছা দাও, নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? ওকে, তাহলে চলে যাও, তাহলে এখন চলে যেতে পারবো সবাই। আর প্রশ্ন নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে নিউ টপিক স্টার্ট করব, অনেক দেরি হচ্ছে। যদি ধরো অনেক কোশ্চেন নেট এমন করে কেন? আচ্ছা, নেক্সট ক্লাসে আমি তোমাকে একটা কথা বলি, নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন দেখবো টেস্ট পেপার থেকে। তবে আমরা নেক্সট ক্লাসে জারণ বিজারণ ঢুকে যাচ্ছি। জারণ বিজারণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? জারণ বিজারণ, অর্থাৎ জারণ বিজারণ কনসেপ্টে ঢুকে যাবো। এখানে প্রায় রাখবে প্রায় 12টা ক্লাস সব মিলে।
এখানে এটা হচ্ছে মানে এটা আরেকটা পার্ট আর কি। টোটাল 12টা ক্লাস লাগবে জারণ বিজারণে। কথা বোঝা গেছে? ওকে তাহলে কি রে বন্ধ হচ্ছে না লাইভ? ও মাই গড।